আসলে এটা ওভারহিট যে সিস্টের কারণে হয়ে থাকে তা না। এটা আসলে আমাদের শরীরের বিভিন্ন হরমোন এবং বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারের জন্যই আসলে বেশি দৃষ্টিটা ওখানে দিয়েছে। রিসার্চের ফলশ্রুতিতে বেরিয়ে আসছে যে এটা তো আসলে ওভারির জন্য হচ্ছে না, মেইনলি হচ্ছে মেটাবলিক কজে। নারীদের সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস, যা ইদানিং পিএমওএস নামেও পরিচিত। এই সমস্যায় ভুগছেন অনেক নারী এবং অনেকেই মনে করছেন যে তাদের হয়তো আর সন্তান হবে না। আসলে কি তাই? বা কি কি সমস্যা হতে পারে, এর সমাধানই বা কি? সেই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমাদের এই স্বাস্থ্য সংলাপের আয়োজন। আপনাদের সবাইকে স্বাস্থ্য সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আজ আমাদের অতিথি একজন প্রসূতি রোগ বিশেষজ্ঞ, তিনি অধ্যাপক ডাক্তার মুসাররাত সুলতানা, ভাইস প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান, প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতে আসলে যেটি জানতে চাই, এই আমরা এতদিন জানতাম যে পিসিওএস শব্দটা, হঠাৎ করে এটাকে পিএমওএস কেন বলা হয় বা ইদানিং কেন বলা হয়ে থাকে? ধন্যবাদ। খুবই একটা বার্নিং কোশ্চেন এখন এটা, কারণ আগে বলা হতো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কিন্তু এখন বলা হচ্ছে পলিমেটাবলিক এন্ডোক্রাইন ওভারিয়ান সিনড্রোম। কারণ কি দেখা গিয়েছে যে দীর্ঘদিনের মানে গবেষণার ফলে যে আসলে এটা ওভারির যে সিস্টের কারণে হয়ে থাকে তা না। এটা আসলে আমাদের শরীরের বিভিন্ন হরমোন এবং বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারের জন্যই আসলে বেশি দৃষ্টিটা ওখানে দিয়েছে। রিসার্চের ফলশ্রুতিতে বেরিয়ে আসছে যে এটা তো আসলে ওভারির জন্য হচ্ছে না, মেইনলি হচ্ছে মেটাবলিক কজে। তো সেই কারণে এই নামটা পরিবর্তন করা হয়েছে এই জন্য, যাতে মানুষ ওইদিকে অ্যাড্রেসড হয়। নাহলে সবাই মনে করেছে যে ওভারিতে সিস্ট থাকে, এই সিস্টের জন্যই বোধহয় এই সমস্যাগুলা। এটা আসলে তা না। তো এখানে যেমন মেটাবলিক সিনড্রোম বলতে এখানে যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কোলেস্টেরল লেভেলটা অনেক হাই হয়ে যায়, ভবিষ্যতে তাদের প্রেশার, হাই প্রেশার যেটা আমরা বলি, হাইপারটেনশন, এই সমস্যাগুলো আসে। এবং তাছাড়াও আরও অ্যান্ড্রোজেন ইনক্রিজ করার জন্য, মানে আমাদের পুরুষ হরমোন যেগুলো শরীরে থাকে সেগুলোও বেড়ে যায়। তো এই যে হরমোন এবং মেটাবলিক, এই দুই ধরনের সমন্বয়ে যেহেতু আসলে রোগটা, তো এই জন্য ভুল একটা ভ্রান্ত একটা ছিল যে ওভারিয়ান সিস্টের কারণে হচ্ছে। তো এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্যই, এবং ম্যানেজমেন্ট ক্ষেত্রেও আসলে যেটা যে শুধু গাইনোকোলজিস্টরা ট্রিট করবে তা না, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। যেমন আমরা এখানে গাইনোকোলজিস্টরা চিকিৎসা করছি, তার সাথে আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট যারা আমাদের হরমোন বিশেষজ্ঞ বলে থাকি, ওনারাও এটার সাথে সম্পৃক্ত। তো সেই জন্য জিনিসটাকে আরও সুদূর প্রসারী এবং অনেক ব্যাপক আকারে অ্যাড্রেস করার জন্যই আসলে নামটা পরিবর্তন হয়েছে, এবং এটা আমি মনে করি খুবই একটা যুক্তিযুক্ত অবস্থায় এসেছে এখন। মেটাবলিক সিস্টেম বলতে তো আমরা বুঝি যে খাবার খেলাম সেটা হজম হলো কিনা, সেই যে সিস্টেমটা টোটাল, এটা কি সেই মেটাবলিক সিস্টেম? এটা আসলে সেই অনেকটা সেই ধরনেরই। মেটাবলিজম বলতে তো আসলে হ্যাঁ, খাদ্য পরিপাক হওয়ার পরে কোলেস্ট্রলটা একভাবে এটা শরীরের মধ্যে কাজে লাগছে, বা অতিরিক্ত যে খারাপ কোলেস্ট্রলগুলো শরীরে কোথায় জমা হচ্ছে। তো এই রোগটার ভিতরে আসলে আমাদের দীর্ঘমেয়াদী কিছু এফেক্ট আছে। আমি যেটা বলেছি যে এইসব পেশেন্টদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, তাদের হার্ট ডিজিজ, কোলেস্ট্রল হাই হয়ে যে হাইপারলিপিডিমিয়া যেটাকে আমরা বলি, হাইপার অ্যান্ড্রোজেনিজম, যার জন্য এই যে আমাদের ব্রণের সমস্যাও কিন্তু দেখা দেয় এই ধরনের পেশেন্টদের। তো এই সবগুলি মিলিয়ে যেহেতু, তো সবগুলো মিলিয়ে এবং মেটাবলিক ডিসঅর্ডারের জন্যই আসলে শরীরের এই পরিবর্তনগুলো হয়ে থাকে। তার সাথে হরমোনাল কিছু এফেক্ট থাকে, হরমোনও এখানে পরিবর্তন হয়, হরমোনের বিভিন্ন উঠানামা হয় বিভিন্ন হরমোনের, সেই সব দুইটাকে মিলিয়ে কমপ্লেক্স একটা ডিসঅর্ডার। তো এই জন্য এটাকে আসলে আমার মনে হয় যে মেটাবলিক পলিমেটাবলিক পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোমটাই বেশি প্রযোজ্য। আচ্ছা, আপনি বলছিলেন যে পুরুষের যেসব হরমোন থাকে সেসব হরমোন বেড়ে যায় পিসিওএস বা পিএমওএস হলে, এবং অনেকে দেখা যায় যে দাড়ি উঠছে, লোম বেড়ে যাচ্ছে। কোন ধরনের হরমোন বেড়ে যায়? আচ্ছা, এখানে মেয়েদের শরীরে তো আসলে আমরা জানি যে মেয়েদের নারী হরমোন হচ্ছে এস্ট্রোজেন, কিন্তু এখানে দেখা যায় যে যেটা পুরুষ হরমোন টেস্টোস্টেরনে আধিক্য হয়, অ্যান্ড্রোজেনে আধিক্য হয়। সেই কারণে এদের ক্ষেত্রে একনি হচ্ছে, মানে ব্রণ। তাছাড়াও তাদের ওই যে অবাঞ্ছিত লোম যেটাকে আমরা বলি হার্সুটিজম, আমাদের মেডিকেলের ভাষায় বলি হার্সুটিজম, অবাঞ্ছিত লোম হতে থাকে তাদের মুখে, আপার লিপে, শরীরে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম। পুরুষের যেরকম ডিস্ট্রিবিউশন থাকে, মেল ডিস্ট্রিবিউশন,
আমাদের পশমের সেই ধরনের একটা আশা আসে আর কি, সেই ধরনের, এবং অনেকে চুল পড়ে যেতে থাকে, মানে বলনেস, মাথায় টাক পড়ার মতো একটা অবস্থা হতে থাকে। তো এই জিনিসগুলা প্রাদুর্ভাব হয় জন্য এটা আমার মনে হয় যে এই জন্যই আপনার এটাকে আমরা হরমোনজনিত সমস্যাও বলে থাকি। আচ্ছা, মানে এই হরমোনজনিত সমস্যা আসলে কেন হয়? এটা কি জেনেটিক কোনো সমস্যা নাকি নিজেদের লাইফস্টাইলের কারণে হয়ে খুবই থাকে? একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে সবার মধ্যে কিন্তু এই প্রশ্নটা আমাদের কাছে আসে। তো এইখানে জেনেটিক সমস্যা তো অবশ্যই আছে, দুইটা গ্রুপ আছে, একটা জেনেটিক সমস্যার জন্য হয়ে থাকে, আরেকটা গ্রুপ আবার দেখা গিয়েছে যে তাদের অভ্যাস, লাইফস্টাইলের কারণে হয়ে থাকে। যেমন ধরেন অল্প বয়সে তাদের ওজন বেড়ে যাচ্ছে, তাদের অভ্যাস যেটা মানে অনেক তারা হয়তো রাত জাগে, মোবাইল আসক্ত, তারপরে এখন যে খাওয়া দাওয়ার যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, এখন আমরা ফাস্ট ফুডে আসক্ত, যেটাকে আমরা একেবারে ইনহিবিট করতে চাচ্ছি, যে এই ধরনের খাদ্য অভ্যাস আসলে পরিত্যাগ করা উচিত। এবং এই যে মিষ্টি জাতীয় খাবার খুব বেশি খায়, অথবা আপনার যে সফট ড্রিঙ্কস যেটাকে বলি আমরা, সেই সফট ড্রিঙ্কসগুলোও আসলে খুবই ক্ষতিকর শরীরের জন্য। এবং এগুলা থেকে আলটিমেটলি কিন্তু দিনে দিনে দীর্ঘদিনে, মানে এটা তো শুরু হয় কৈশোর থেকে, অল্প বয়সী মেয়েদের শুরু হয়, এবং তারপরে দেখা যায় একটা পর্যায়ে যখন তারা অ্যাডোলেসেন্ট বা তারা 19-20 বছরের দিকে যেয়ে এটা প্রকট আকার ধারণ করে। এবং এটা দীর্ঘমেয়াদী ফল তো আসলে খুব একটা ভালো না, যেমন বন্ধ্যাত্ব হতে পারে, এটা থেকে কিন্তু দীর্ঘমেয়াদে বন্ধ্যাত্ব হতে পারে, কার্ডিয়াক ডিজিজ, মানে যেটা বলছি যে হার্ট ডিজিজ অনেকাংশেই চলে আসে, তারপর ডায়াবেটিস, এদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে এইসব পেশেন্টদের। তো এই জন্যই যে আমরা সব কিছুর সাথে রিলেটেড, তা একটা যে জেনেটিক ফ্যাক্টর, সেই জন্য বলছে যে সব ওভার ওয়েট যারা, মানে স্থূল মেয়েদেরই কি হচ্ছে তা না, অনেক স্লিমদেরও হয়ে থাকে, সেটা আমরা ধরে নিই যে এটা জেনেটিক কারণে হচ্ছে, জেনেটিক মিউটেশন হয়ে, জিনের কিছু পরিবর্তন হয়ে। কিন্তু আদারওয়াইজ এটা কিন্তু আমাদের লাইফস্টাইলের সাথে সাংঘাতিক অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং মেজরিটি আমাদের কৈশোরকালীন মেয়েদের এবং অ্যাডোলেসেন্টদের দেখা যাচ্ছে যে এটা আসলে লাইফস্টাইলের সাথে রিলেটেড। এবং এখন গত 15-20 বছরে আমরা এটা ব্যাপক হারে পাচ্ছি, কারণ আমাদের আসলে লাইফস্টাইল অনেক চেঞ্জ, ঠিক না, পারিপার্শ্বিকতার সাথে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের লাইফস্টাইল। এই লাইফস্টাইলের জন্যই আসলে এই পরিবর্তনগুলো খুব প্রকট আকারে আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিন যদি আমরা 20টা পেশেন্ট দেখি, তার মধ্যে অলমোস্ট দেখা যায় 8 থেকে 9 জন অল্প বয়সী মেয়েদের নিয়ে মারা আসছেন, এই সমস্যায় ভুগছেন তারা। আচ্ছা, হ্যাঁ, আপনি বলছেন যে মোটাদের এই সমস্যাটা হয়। অনেকে দেখা যায় যে খুব স্লিম ফিট, সে মনে করছে সে সুস্থ, কিন্তু সে আসলে সঠিক লাইফস্টাইলেও নেই, তার শরীরেও অনেক ধরনের সমস্যা। হ্যাঁ, সেটাই সেরকম হতে পারে হ্যাঁ, কিনা? এটা আমি বলেছি যে জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, প্লাস তার সাথে যদি তার লাইফস্টাইল আপনার সমস্যা থাকে। যেমন অনেক আজকাল যেটা হয় আমাদের ইয়াং জেনারেশনে, তারা অনেক রাত জাগে, এটা সবার মধ্যে আমরা যখনই আমরা একটা ইতিহাস নেই পেশেন্টদের, সবারই 4-5টা জিনিস কমন। যেমন তারা ফাস্ট ফুডে আসক্ত, তারা দীর্ঘ রাত জেগে থাকে, সকালে হয়তো অনেক অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তারা মোবাইলে আসক্ত বা স্ক্রিন টাইম খুব বেশি তাদের, বসে বসে সিডেন্টারি, তাদের কোনো এক্সারসাইজ নাই, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নাই। এবং আমাদের এখন আসলে শহরে যেরকম অবস্থা হয়েছে, তাতে তো আসলে মানুষের হাঁটারও জায়গার সংকট, হ্যাঁ, এবং খেলাধুলা, ছোটদের যেমন খেলাধুলা করার কোনো মাঠের অভাব, স্কুলেও সেরকম মাঠ থাকে না, আমাদের স্কুলের কারিকুলামগুলো এত ওভারবার্ডেন বাচ্চারা, তাতে করে কিন্তু ওদের এই সাইডগুলোতে খেলাধুলা বিষয়ে তেমন একটা উৎসাহ দেয়া হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে আমরা গত 15-20 বছরে দেখতে পাচ্ছি আমাদের এটা একটা বিরাট বড় সামাজিক রোগেই পরিণত হয়েছে আমি মনে করি। এবং এই অভ্যাসগুলোর কারণে যে শুধু পিসিওএস বা পিএমওএস হচ্ছে তা না, নানা ধরনের সমস্যাই আসলে শুরু হয়ে গেছে ইদানিং। এই পিএমওএস নির্ণয় করা যায় কিভাবে? মানে কেউ বুঝবে কিভাবে একটু আগে ভাগে যে তার পিএমওএস হয়েছে বা হতে পারে? আসলে এটা কিন্তু ইনভেস্টিগেশনের চাইতে পেশেন্টদের ইতিহাস, তাদের শারীরিক পরিবর্তন, এগুলো দেখে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস করে থাকি। আমি যে বলেছি যে ইতিহাসের মধ্যে আপনি যদি দেখেন যে তার ওজন বেড়ে যাচ্ছে, খুব দ্রুত ওজন বেড়ে যাচ্ছে, তার মাসিকের অনিয়ম, মেয়েদের ক্ষেত্রে মাসিকের অনিয়ম শুরু হয়ে যায় সাধারণত যখন একটা মেয়ের প্রথম মাসিক শুরু হয়, মেনার্কি আমরা বলি, পিউবার্টিতে, তখন বয়সন্ধিকালে, তখন তার কিছুদিন 2-1 বছর মাসিকের অনিয়ম থাকতে পারে, এটা আমরা অ্যাসিওর করে থাকি প্যারেন্টস থেকে।
কিন্তু এর পর থেকে 2-3 বছর পর থেকে যদি দেখা যায় কোনো মেয়ের মাসিকের অনেক সমস্যা, স্পেশালি তার 3 মাসে বেশি মাসিক বন্ধ থাকছে, তাহলে পরে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত বা এই জিনিসগুলোতে ইনভেস্টিগেট করা উচিত। এবং ওজন বেড়ে যাওয়া, তার খাদ্যাভ্যাসের পরিবর্তন, এবং তার সাথে অনেকে, সবার ক্ষেত্রে থাকে না, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অবাঞ্ছিত লোম হচ্ছে মুখে, ফেশিয়াল হেয়ার স্পেশালি মুখে লোম হচ্ছে, হাতে পায়ে পশম বেশি হচ্ছে, মেয়েদের তো সেরকম হওয়ার কথা না। এবং মাসিকের অনিয়মটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আসে, অ্যাড্রেস করে তখন তারা আসে আর কি ডাক্তারের কাছে। তো এই জন্য আমি যেটা বলতে চাই আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে, যে আসলে আপনাদের সন্তানদের ওজন বৃদ্ধিটা খেয়াল রাখুন, এবং অস্বাভাবিক ওজন বৃদ্ধি হলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। কেন নিজে নিজে বা না খেয়ে থাকলাম এটা কিন্তু সলিউশন না ওজন কমানোর। এবং আমার মতে যে কিছু আমার ডায়েটারি কি ধরনের খাওয়া উচিত সেটাও আসলে সবার জানা উচিত, যে কোন ধরনের খাওয়াগুলো আসলে হেলদি ফুড বলতে আমরা বুঝি। যেমন আমি বলছিলাম যে আপনাকে ফাস্ট ফুড, এটা তো আসলে মারাত্মক সমস্যা তৈরি করেছে আমাদের সামাজিক জীবনে। তো এই ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, এবং ছোট বাচ্চারা ছোটবেলার থেকে এই যে দোকানপাটে এগুলো আসক্ত হয়ে যাচ্ছে, টিফিনে দেখা যাচ্ছে তারা সব সময় ফাস্ট ফুড নিয়ে যাচ্ছে। আমি অভিভাবকদের বলবো যে আপনারা সচেতন হন এই বিষয়গুলোতে। যেমন আমরা উৎসাহিত করি যাদের ভেজিটেবল খাবে, তারা সবজি জাতীয় জিনিসটা বেশি খাবে, মাছ খাবে, বা মুরগি খেতে পারে, চামড়া ছাড়া মুরগি, গরুর মাংস টাংস এগুলো কম খেতে হবে, চর্বিযুক্ত খাবারগুলো আসলে, এবং মিষ্টিগুলা কিন্তু আসলে কমিয়ে আনতে হবে, সফট ড্রিঙ্কস, তারপরে অতি চিনিযুক্ত যে আমাদের বিভিন্ন ড্রিঙ্কসগুলো আছে বা জুস, সেগুলোও কিন্তু অ্যাভয়েড করা উচিত, বিভিন্ন ধরনের চিপস এইগুলাকে আসলে পরিত্যাগ করা উচিত। তো আসলে আগেকার দিনে আমাদের খাওয়া দাওয়ার যে স্টাইল ছিল সেটাতেই আসলে ফিরে আসতে হবে, এটাই হচ্ছে কথা। আরেকটা যেটা, যে খেলাধুলা নাই, বাচ্চারা সারাক্ষণ বাসায় বসে তারা স্ক্রিনে আসক্ত, মোবাইলে, হয় টিভি না হলে মোবাইলে আসক্ত, এই জিনিসগুলো থেকে তাদের বেরিয়ে আসতে হবে। এটা আসলে বাচ্চারা না, মানে বাচ্চা থেকে বড় একদম সবারই এই সমস্যা হয়ে গেছে। কিভাবে টেস্টটা করা হয়, মানে আল্ট্রাসোনোগ্রাম করলেই কি বোঝা যায় যে না? আল্ট্রাসোনোগ্রাফি আগে বলা হতো যে আল্ট্রাসোনোগ্রাফিতে যদি ওভারিতে সিস্ট দেখা যায়, ছোট ছোট নেকলেস প্যাটার্ন, বলতো যে নেকলেস প্যাটার্নে থাকবে এই সিস্টগুলা। তো তখন আমরা যখন স্টুডেন্ট তখন আমরা এগুলাই পড়েছি। এখন আসলে মেডিকেল সায়েন্স তো অলওয়েজ চেঞ্জিং, এখন আসলে বলছে না ওইটা সবার ক্ষেত্রে যে আল্ট্রাসোনোগ্রাফিতে চেঞ্জ থাকবে, ইট ইজ নট লাইক দ্যাট। সেই জন্য বলা হয় যে হরমোন টেস্টগুলো জরুরি, যেমন আমরা এস্ট্রোজেন লেভেল করতে পারি, অ্যান্ড্রোজেন লেভেল। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাস্টিং ইনসুলিন লেভেল, খালি পেটে ইনসুলিন, সেরাম ইনসুলিন লেভেল দেখা হয় ব্লাডে, কেন এদের ক্ষেত্রে তো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা বেড়ে যাচ্ছে। আর অনেকের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস চলে আসে। আমরা যদি ওজিটিটি যেটা বলি, স্ট্রেস টেস্ট, মানে গ্লুকোজ খালি পেটে ব্লাড সুগার করবে, আবার গ্লুকোজ খেয়ে 75 গ্রাম, তাহলে পরে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে তারা প্রি ডায়াবেটিক, তারা হয়তো ডায়াবেটিসের পূর্ব লক্ষণ চলে এসছে তাদের, অথবা তারা ডায়াবেটিস হয়েও গিয়েছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুল ব্লোন ডায়াবেটিস আছে তাদের। তো এই জিনিসগুলো পরীক্ষা করা উচিত। আরও কিছু হরমোন আমরা টেস্ট করে থাকি, আরও সেই জন্য আমি বলছি যে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে আপনাদের। কিছু তো বলছি যে মেটাবলিক চেঞ্জ হচ্ছে, সেগুলো টেস্ট করলে পাওয়া যায়, কিছু হচ্ছে আপনার হরমোনাল টেস্ট। এবং এদের ক্ষেত্রে আরেকটু বলে রাখি, এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় তাদের ক্ষেত্রে থাইরয়েডেরও সমস্যা থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে অনেক ক্ষেত্রেই। তো এই সব মিলিয়ে এই জন্যই এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। মানে কেউ যদি পিএমওএসকে দীর্ঘদিন ধরে অবহেলা করে, তাহলে এর ফলাফল কি হতে পারে? সন্তান ধারণে কি এর কোনো ধরনের প্রভাব আছে কিনা, বা কতটা আছে? জি জি, ধন্যবাদ। আসলে এটা কিন্তু হ্যাঁ, এখন আমরা যেটা আমাদের সমাজে এখন ইনফার্টিলিটি একটা ব্যাপক, বা সাবফার্টিলিটি ব্যাপক একটা সমস্যা। তো অনেক ক্ষেত্রে এই যে সাবফার্টিলিটির এত অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা ওভারিয়ান কারণ, এই পিসিও একটা বিরাট অংশ দখল করে আছে এই সাবফার্টিলিটি ক্ষেত্রে। এই মেয়েগুলা যদি আমরা আগের থেকে অ্যাড্রেস না করি এবং এদেরকে যদি আগের থেকে সচেতন না করি, লাইফস্টাইল দেখেন, সামান্য একটু লাইফস্টাইল মডিফিকেশন করলেই, এবং ওজন বলা হয় যে 5 থেকে 10% যদি ওজন কমিয়ে ফেলতে পারে কেউ, তাহলেই কিন্তু অনেকাংশে তার সমস্যাগুলা নিরাময় হয়ে যেতে পারে, এবং দীর্ঘমেয়াদী সেই পর্যায়ে যাবে না যে আপনার। এটা তো আসলে কি হয় যে প্রতি মাসে যে মেয়েদের সাইকেলে, মেনস্ট্রুয়াল সাইকেলে একটা করে ডিম্বাণু পরিপক্ক হয়, তো সেই ডিম্বাণুগুলো এখানে পরিপক্ক হয় না, তাদের অ্যানোভুলেটরি সাইকেল বলা হয়, মানে ডিম্বাণু ছাড়া এই মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে। তো যখন একটা মেয়ে রিপ্রোডাক্টিভ এজে যায়, তার বাচ্চা নেওয়ার প্রয়োজন হয়, তখন দেখা যাচ্ছে তাদের সাইকেলগুলোতে ডিম ফুটছে না,
ডিম না ফোটার কারণেই তো তারা আসলে কনসিভ করতে পারছে না। তো এই ওভারিয়ান কজটাই তাদের মেইন কারণ, যেটার জন্য বাচ্চা হচ্ছে না। তো এইগুলাকে কারেক্ট করতে পারলে তো তাদের বন্ধ্যাত্ব অনেকাংশে কেটে যায় এবং এদের সাকসেস খুব ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুবই রেজিস্ট্যান্ট পিএমওএস হয়ে থাকে, যেগুলাকে অনেক সময় দেখা যায় যে আইভিএফ পর্যন্ত, মানে আমাদের ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটাকে সহজ ভাষায় টেস্ট টিউব বলে, সেইগুলাতে পর্যন্ত যেতে হতে পারে। কিন্তু আদারওয়াইজ এদের ক্ষেত্রে আবার সাকসেস রেটও ভালো। কিন্তু আমরা যদি এই পপুলেশনকে অল্প বয়স থেকে সচেতন করতে পারি, তাহলে তো ওই জটিল পর্যায় পর্যন্ত যাবে না আসলে। তাই আমি চাই যে সবাই পাবলিক অ্যাওয়ারনেস হোক, সবার মধ্যে সচেতনতাটা আসুক যে আমাদের খাদ্যাভ্যাস কীরকম হওয়া উচিত, আমাদের এক্সারসাইজ, যেমন সপ্তাহে আপনার 150 ঘন্টা এক্সারসাইজ, তার মানে কি 5 দিন আপনি আধা ঘন্টা করে করলে 50 মিনিট, তার মানে আপনি প্রতিদিন যদি আধা ঘন্টা করে এক্সারসাইজ করেন অথবা হাঁটেন, সেটাও ইট উইল ওয়ার্ক, এটাতেও কিন্তু চলবে। তো কাজে আপনি খুব বেশি যে ভিগোরাস এক্সারসাইজ প্রয়োজন তাও কিন্তু না, সেটাও তো হচ্ছে না আমাদের। না, সেজন্য মানে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে হাঁটলেও চলবে, সেটাই আসলে বিষয়। আপনি বলছিলেন যে ডিম আসবে মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, কিন্তু ডিমটা ফুটবে না, মানে বিষয়টা এরকম। ছোট ছোট অনেক ডিম তৈরি হচ্ছে, কিন্তু একটা যে ম্যাচিউর হয়ে যে ফোটা, সেটা হচ্ছে না। তো এটাকে ওই জন্য অ্যানোভুলেটরি সাইকেল বলে থাকি আমরা, যাদের ডিম ফুটছে না। তো সেই কারণেই আসলে এই বন্ধ্যাত্বগুলো হয়ে থাকে পিসিওএস এর কারণে। আচ্ছা, যেটি আসলে পিসিওএস নিয়ে, মানে পিসিওএস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত বিষয়, বা পিএমওএস এর ক্ষেত্রে এর চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতি হচ্ছে এখন নির্ভর করে বয়স এবং তার ফার্টিলিটি কনসার্ন কিনা সেটার উপরে। যদি অল্প বয়স হয়, যারা আমি যেটা বলছি কিশোরীরা এবং অ্যাডোলেসেন্টদের, তো তাদের ক্ষেত্রে তো আমরা যেটা বলি লাইফস্টাইল, সবার আগে 1 নম্বরে চিকিৎসাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। মানে সে তার যে জীবনযাত্রা সেটাকে পরিবর্তন করতে হবে, মানে সুস্থ জীবনযাত্রায় ফিরে আসতে হবে। যেমন তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আসা, ওজন যদি বেশি থাকে ওজন 5 থেকে 10% বা 20% কমিয়ে ফেলা, হ্যাঁ। এবং তারপরে হচ্ছে মেডিকেশন, এরপরে কিছু ড্রাগস আছে, হরমোনাল ড্রাগ আমরা দিয়ে থাকি, অ্যান্টি অ্যান্ড্রোজেন। তারপরে এদের ক্ষেত্রে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, আমরা এদের ক্ষেত্রে কিন্তু ভালোভাবে মেটফরমিন দিয়ে চিকিৎসা করে থাকি, যার ক্ষেত্রে প্রযোজ্য। সবার ক্ষেত্রে তো সব কিছু প্রযোজ্য না, যে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই দেওয়া হয়ে থাকে। এবং যাদের হার্সুটিজম, মানে অবাঞ্ছিত লোম হচ্ছে, তাদের ক্ষেত্রেও চিকিৎসা আছে। আমরা আর যাতে লোম না নতুন করে তৈরি হয় সেটার জন্য আমরা দিয়ে থাকি, কিন্তু ওই যেই লোমগুলো উঠে গিয়েছে সেগুলো আসলে লেজার বা ডার্মাটোলজিস্টরাও কিন্তু চিকিৎসা করে থাকে। আমি বলেছি যে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করতে হয়, যে যাদের অবাঞ্ছিত লোম হয়েছে অনেক, সেটা থেকে পরিত্রাণ পেতে হলে তো ডার্মাটোলজিস্ট, লেজার সার্জারি বা এগুলো করতে হবে তাদের। আর আপনার যাদের ওজন, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার ডায়েটিশিয়ান দেখাতে হবে, নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান। তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য এমনও আছে, তাদেরকে হয়তো জিম করতে হতে পারে বা আরও ভিগোরাস এক্সারসাইজ। মনে করেন যে একটা 14-15 বছরের মেয়ে, ওজন 90 কেজি 80 কেজি হয়ে গেছে, তার ক্ষেত্রে তো আর শুধু ডায়েটিশিয়ান দিয়ে ডায়েট চার্ট করে কিন্তু ওজন কমানো সম্ভব হয় না। তার ক্ষেত্রে হেঁটেও হবে না, তার ক্ষেত্রে আরও ভিগোরাস এক্সারসাইজ যেতে হবে। এবং এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে, বা কোলেস্টেরল লেভেল অনেক হাই হয়ে যায় এদের ক্ষেত্রেও, তো এগুলোরও চিকিৎসা প্রয়োজন। অনেকে হার্বাল ওষুধ বা সাপ্লিমেন্ট দিয়ে থাকে, সেসব কতখানি কার্যকর সে বিষয়ে জানবো, কিন্তু একটা বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছে কিছুক্ষণের মাঝেই। দেখছেন স্বাস্থ্য সংলাপ। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন স্বাস্থ্য সংলাপ। আমাদের আজকের বিষয় পিসিওএস, কারণ, চিকিৎসা ও করণীয়। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ আছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মুসাররাত সুলতানা, ভাইস প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বিভিন্ন ধরনের চিকিৎসার কথা বলা হয়, যে হার্বাল চিকিৎসা করা হোক, কিংবা বিশেষ ধরনের ডায়েট, কোনো একটা ওষুধ, কোনো একটা সাপ্লিমেন্টারি, অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই। এগুলো আসলে কতখানি সঠিক? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমরা তো অনেক ধরনের, এখন তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, ফেসবুক,
ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় অনেক ধরনের অ্যাড আসে। তবে কিছু কিছু যে নাই তা না, আমাদের কিছু সাপ্লিমেন্টস আছে, যেমন মায়োইনোসিটল, ডিকাইরোইনোসিটল, এগুলো কিছু প্রিপারেশন আছে যেগুলো আসলে হেল্পফুল, কিছুটা মানে দীর্ঘদিন খাওয়াতে হয়, খেলে পরে দেখা গেছে তাদের মেনস্ট্রুয়াল সাইকেলটাও রেগুলার হচ্ছে বা এই মেটাবলিক ইয়েটা কমে আসছে। তো এগুলো আছে, এরকম যে একবারে নাই তা না, সাপ্লিমেন্টস বলি আমরা এগুলাকে। আর তাছাড়া ভিটামিন ডি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু ইন পিসিওস। ভিটামিন রোল আমাদের দেশে কিন্তু আসলে এটা আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে মেয়েদের ভিটামিন ডি খুবই স্বল্পতা। একে হচ্ছে আমরা বেশিরভাগই কাভার্ড থাকি, এই কারণে আমাদের শরীরে ওই পরিমাণ ভিটামিন ডি আসতে পারে না, এবং হয়তোবা জেনেটিক কোনো কারণও থাকতে পারে, যে জন্য দেখা গেছে যে ইদানিং আমরা প্রায় পাই যে অনেক ভিটামিন ডি স্বল্পতা। এবং ভিটামিন ডি কিন্তু আসলে একটা ইম্পর্টেন্ট আমাদের ভিটামিন, যেটা অনেক কিছুতেই প্রয়োজন হয়। ইভেন আমাদের যে বলছেন যে ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, সেটাতেও ভিটামিন ডি স্বল্পতা থাকলে কিন্তু হয়ে থাকে। এবং এই পিসিওজের সাথে পেশেন্টদেরকে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টসও কিন্তু দিয়ে থাকি, এটাও ভালো কাজ করে এখানে। এবং তাছাড়া আপনি যেটা বলেছেন যে হার্বাল তো আসলে অনেক ধরনেরই থাকে, মানে আসলে বিভিন্ন ওষুধ যে এখন এসেছে এগুলো তো হার্বাল থেকে এসেছিল, প্রথম সূত্র তো হার্বাল মেডিসিন যে ছিল। কিন্তু আসলে অনেক কিছু আছে যে আমাদের সব কিছু আমাদের জানা নেই, কিন্তু আমি কিছু কিছু লিটারেচারে দেখেছি যে হলুদ একটা ভালো রোল প্লে করে ইন পিসিওস। কিন্তু আসলে এগুলো আমাদের সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক কোনো আমরা রিসার্চ ওরকমভাবে পাইনি যে বলতে পারবো যে হার্বালে আসলে কি রোল। তবে ওই যে যেটা বলেছি মায়োইনোসিটল, ডিকাইরোইনোসিটল, এই টাইপের যে কিছু মেডিসিন বা সাপ্লিমেন্টস বলি আমরা, মেডিসিন ঠিক না, এই সাপ্লিমেন্টসগুলো ভালো পিসিওর কন্ট্রোলে ভালো কাজ করছে এই জিনিসগুলো। তবে হার্বালের কিন্তু একটা সমস্যাও আছে, অনেকে আছে বিভিন্ন গাছ লতা পাতা খায় বিভিন্ন ধরনের, এগুলা কিন্তু আবার দেখা গেছে যে এগুলো তো আসলে আনপিউরিফাইড, ঠিক না? ওষুধ যখন তৈরি করে তখন এখান থেকে এক্সট্র্যাক্টটা নিয়ে সেটাকে পিউরিফাই করে তারপরে সেটা মানুষের উপর ট্রায়াল করে, পশু পাখির উপর ট্রায়াল করে তারপরে দেওয়া হয়। কিন্তু হার্বাল তো এবং দেখা গেছে এগুলা অনেক ক্ষেত্রেই আমাদের কিডনি, লিভার এগুলোর উপরে কিন্তু অন্য ধরনের খারাপ একটা এফেক্ট করে থাকে। সেই জন্য আমি ওই হার্বাল বিষয়ে আমি এত সাজেস্ট করতে চাচ্ছি না, কিন্তু যে সাপ্লিমেন্টসের কথা বলেছি দিজ আর গুড, এগুলা ভালো কাজ করে, এগুলো আমরা অ্যাড করতে পারি। আরেকটি বিষয়, অনেকেই দীর্ঘদিন পিসিওএসে ভোগার ফলে মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন, সেক্ষেত্রে তাদের আসলে কি করার আছে? অবশ্যই এটা তো আসলে একটা ক্রনিক ডিজিজের মতোই। তো এবং দেখা গেছে কি যে স্থূলতা, বিভিন্ন ধরনের হেয়ার গ্রোথ, মাথা চুল পড়ে যাচ্ছে, ফেশিয়াল হেয়ার হচ্ছে, একনি, এইসব না, তারপরে তাদের বডি শেমিং, ঠিক না? তো এই সব কিছু মিলে এরা অনেক সময় বুলিংয়ের শিকার হচ্ছে স্কুলে বা অন্য জায়গায়। এবং তাছাড়াও দেখা গেছে অল্প বয়সী মেয়েদের, সবাই তো সৌন্দর্য প্রিয়, ঠিক না? সৌন্দর্যের ব্যাঘাত হচ্ছে জন্য অনেক ক্ষেত্রে তারা কিন্তু ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে চলে যায়। ডিপ্রেশনও কিন্তু একটা খারাপ জিনিস, যেটা কিন্তু আবার এটাকে ইনিশিয়েট করবে, হ্যাঁ, আপনাকে পিসিও হতে সহায়তা করবে। সেই জন্য এদেরকে আমি বলবো যে আপনারা দ্রুত চিকিৎসার আওতায় আসেন। চিকিৎসা তো আসলে তেমন কিছু না, আপনি যদি খুব আর্লি স্টেজে আসেন, আপনার সামান্য লাইফস্টাইল মডিফিকেশন, ওজন কমানো, খাদ্যাভ্যাস পরিবর্তন, ঘুমটা ঠিক মতো যাতে হয় 6-7 ঘন্টা, এগুলা যদি আপনি ঠিক মতো মেনটেন করেন তাহলেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারছেন। কাজে আপনাকে যে খুব বেশি ওষুধ নিয়ে চিকিৎসা করতে হবে তাও না, যদি আপনি আর্লি আসেন। কিন্তু দেরি হয়ে গেলে তখন তো আর ওষুধেও দেখা গেছে ওষুধ বন্ধ করলে তাদের আবার ওই সমস্যাগুলো ফিরে আসতে থাকে, তো তখনই তারা হতাশায় ভুগতে থাকে, বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা বলি যে এদেরকে পাশাপাশি তারা ডিপ্রেশনের জন্য কাউন্সেলিং নিতে পারেন। ওনারা কাউন্সেলিং, আমরা নিজেরাও কাউন্সেলিং করে থাকি। এরকম একটা পেশেন্টের সাথে অলমোস্ট আমাদের দেখা গেছে আধা ঘন্টা সময় চলে যায়। তাদের প্যারেন্টসদেরকে বোঝানো, ছোট বাচ্চা হলে তাকে বোঝানো, অনেক সময় তারা মানতে চায় না যে তারা ফাস্টফুড ছাড়া কেমনে চলবে। এমনও আমরা পেয়েছি যে এভরিডে তারা ফাস্টফুড খাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমি বলবো যে ছোটদের জন্য তো আসলে বাবা মাকে আগে সচেতন হতে হবে, তারপরে ওনাদের বাচ্চাদেরকে সেটা বলতে হবে লেসেন। আর শুধু যে প্যারেন্টস তা না, স্কুলেও কিন্তু আমাদের অনেক রোল আছে, আমাদের শিক্ষকদের। আমি মনে করি যে ন্যাশনাল কারিকুলামেও জিনিসগুলো ইনক্লুড করতে পারে, হেলথ ইস্যুগুলা, যেগুলো এখন এটা তো একটা ভয়াবহ আকার ধারণ করছে এখন, পলিসিস্টিক পলিমেটাবলিক এন্ডোক্রাইন ওভারিয়ান সিনড্রোম, পিমস। এটাই বলছি আমি যাতে মানুষ এটাতে অভ্যস্ত হয়, কেন কিছুদিন পরে তো আমরা এটাই বলবো সবসময়। তো সেই জন্য সবাই কিন্তু জানে, এখন তো সবাই গুগল সার্চ করে সবকিছু দেখতে পারে, জানে, কিন্তু আসলে আমরা জ্ঞান পাপি।
জেনেও কিন্তু দেখা যায় যে মোবাইলে আসক্ত, মোবাইল ছাড়তে পারছে না, সারা রাত মোবাইল টিপছে, ঘুম হচ্ছে না, সেই সবকিছু মিলে আলটিমেটলি এফেক্টটা পড়ছে। কিন্তু আরেকটা রিসার্চে দেখা গেছে যে প্লাস্টিক, আমরা যে প্লাস্টিকের কন্টেইনার, প্লাস্টিকের বোতলে খাচ্ছি, দীর্ঘমেয়াদী এই প্লাস্টিকের জিনিস ব্যবহার করাতেও দেখা গেছে ইট হ্যাজ সাম রিলেশন উইথ পিমস, এটার সাথে রিলেশন আছে। তো সেই জন্য আমি বলবো যে আমরা যতটুকু সম্ভব প্লাস্টিকের সব জিনিস পরিহার করি। জি, এটার সাথে কি ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, দীর্ঘমেয়াদী ধরেন আপনার বিশেষ করে এটা যেহেতু একটা হরমোনাল ডিসঅর্ডার, এদের ক্ষেত্রে আপনার এন্ডোক্রাইন প্রবলেম আছে, হরমোনাল প্রবলেম আছে, হরমোন লেভেলে ওঠান তারতম্য হয়। সেই জন্য দীর্ঘমেয়াদী থাকলে অনেক সময় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী তাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা অ্যাবসেন্ট থাকে, বন্ধ থাকে, মাসিকটা থাকার কারণে ভিতরে ওই যে অনেক থিক পুরু হয়ে যায়, এবং এদের ক্ষেত্রে অনেকাংশে ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন মানে প্রেশার থাকে, ওবেসিটি থাকে, এই সব মিলিয়ে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার মানে জরায়ুর ভিতরে যে ক্যান্সারটা হয় সেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে পিসিও থাকে তাদের ভবিষ্যৎ জীবনে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং আসলে যখন আপনার ওবেসিটি থাকবে, ওবেসিটি মানে স্থূলতা তো আসলে একটা রোগ, হ্যাঁ, মরবিড ওবেসিটি দেখা যায় আজকাল প্রচুর মানুষেরই 90 কেজি 100 কেজি ওজন। তো এগুলা তো আমরা বলি আসলে একটা মরবিড ওবেসিটি। তো এই ক্ষেত্রে তো অনেক ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে, তার মধ্যে ক্যান্সার তো অবশ্যই। বলা হয় যে যাদের ওজন যত বেশি তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। তো স্বাস্থ্য ঠিক রাখাটাই হচ্ছে আসল, যে ওজন এবং তার নর্মাল বিএমআইতে ফিরে আসা, মানে আমাদের যে বেজাল মেটাবলিক ইনডেক্স সেটা খুব ইম্পর্টেন্ট মেনটেন করা, মানে আপনার হাইটের সাথে ওজন কত হওয়া উচিত সেটা জেনে ওইটা মেনটেন করা। এবং সেটা মেনটেন করতে হলে অবশ্যই আপনাকে খাদ্যাভ্যাস এবং আপনার এক্সারসাইজ, এই দুইটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। কারো ওজন যদি মানে কারো হাইট যদি 5 ফিট হয় তাহলে তার ওজন কতটা হওয়া উচিত? হ্যাঁ, ওজন তো বয়সও একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, মনে করেন 5 ফিট ওজন একটা অল্প বয়সী মেয়ে, তার 50 থেকে 55 এর বেশি হওয়া উচিত না, বা 52 53 এরকম হাইয়েস্ট। কিন্তু দেখা গেছে এরকম বয়সী মেয়েদের ওজন 70-80 কেজিও, 65 কেজি, 80 কেজি। তো এগুলা আমরা তো প্রায়ই অ্যাডভাইস করি যে 10 থেকে 15 20 25 30 কেজি ওজন কমাতে হবে। তো এটা তো একার পক্ষে সম্ভব হয় না, শুধু ডায়েট চার্ট নিলেও মানুষ হাঁপিয়ে ওঠে কিছুদিন পর। আমাদের ডায়েটিশিয়ানদের উদ্দেশ্যেও বলবো আপনারা এমন খাদ্য দিবেন যে আমাদের সহজলভ্য হয়, মানুষ পেতে পারে, সবার জন্য এটা সহজলভ্য হয়। কারণ এমন কিছু অনেক সময় দেখি আমরা প্রেসক্রিপশন যেটা আসলে মানুষ মিলায় উঠতে পারে না, কুলায় উঠতে পারে না, সেগুলা দিলে পরে হবে না। আমাদের যে পারিপার্শ্বিক, আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের বাংলাদেশের মানুষের, তার মধ্যে থেকে আমাদের ক্যালোরি মেজারমেন্ট করে ওইভাবে দেওয়া উচিত আসলে। আর কারো ওজন যদি 5 ফিট 6 হয়, মানে এটা সর্বসাধারণের বোঝার জন্য, তার ওজনটা মানে হাইট যদি 5 ফিট 6 হয় তার ওজনটা কেমন? নরমালি তো আমাদের দেশে মেয়েরা এত বেশি হাইট হয় না 5 ফিট 6, এভারেজ হাইট আমাদের দেশে 5 ফিট 2 3 এরকমই, বা 5 ফিট। তো তাদের ক্ষেত্রে আমার মতে অল্প বয়স যাদের বিয়ে হয় নাই, তাদের 20-25 বছর বয়স, তাদের অবশ্যই 60 নিচে থাকা উচিত। 60 নিচে আসলে থাকতে হবে। এই ওজনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং বারবারই আপনি খাবারের কথা বলছিলেন, এবং ডায়েটের ক্ষেত্রে আপনি যদি কাউকে সাজেস্ট করেন তাহলে একজন নারীর বা একজন কিশোরীর আসলে কি কি খাওয়া উচিত সারাদিনে? আসলে কিশোরীদের জন্য যেমন তাদের তো গ্রোয়িং স্টেজ, ঠিক না, তাদের হাড্ডি অস্থি সবকিছু বড় হবে, আরো গ্রোথ হবে তাদের সবকিছু। তো সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা যেমন প্রোটিনটাকে এনকারেজ করি, প্রোটিন মানে ডিম, দুধ এগুলো খাবে, দই খেতে পারে। আর এই যে বলছেন পিসিওস, এতে কার্বোহাইড্রেটটা একটু রেস্ট্রিক্টেড খাবে, মানে শর্করা জাতীয় ভাত জাতীয় খাবার, মিষ্টি ভাত, চিড়ামুড়ি এগুলা। তাছাড়া আমরা যেটা বলি কতটুকু খাবে, মানে কম বলতে বাঙালির বোঝাটা মানে এক একজনের কাছে এক এক রকম হয়ে যায়, যে কতটুকু খেলে সেটাকে কম বলা হয় যে প্লেটের 2/3 থাকবে তার প্রোটিন আর সবজি এগুলা, আর 1/3 মধ্যে থাকবে তার, প্লেটকে যদি ভাগ করেন আপনি তাহলে 1/3 মধ্যে থাকবে তার ওই ভাত বা রুটি বা এই অংশটুকু। আর যেটা আমরা বলি যে ফাইবার যুক্ত খাবার, অতিরিক্ত মানে হাই ফাইবার যুক্ত খাবারগুলা খেলে পরে, যেমন ওট, এইসব রোগীদেরকে আমরা সাজেস্ট করে থাকি যে ওট খেতে, ওট মিল খেলে পরে ভালো। তারপরে আপনার শর্করা মানে হাই ফাইবার যেগুলোতে আছে আর কি, আঁশযুক্ত খাবার যেগুলো, না সবজির মধ্যেও যেগুলো আঁশযুক্ত সেগুলা খাবেন তারা। টক ফলগুলা বেশি এনকারেজ করি আমরা। হ্যাঁ, আর প্রোটিনের মধ্যে সে 2টা ডিমও খেতে পারে,
তাতে ক্ষতি নাই, কিন্তু হচ্ছে তাকে আর মিষ্টি চর্বি এগুলো, আর যেটা আমরা বলছি যেটা ফাস্ট ফুডে যেটা থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত লবণ ব্যবহার করেন এবং আপনার মেয়োনিজ এই জাতীয় চিজ এই জিনিসগুলো পরিহার করতে হবে। প্রোটিনের ক্ষেত্রে বাঙালির আরেকটা ভুল ধারণা আছে, যেমন কতটুকু খেলে প্রোটিন, যে সকালে একটা ডিম, দুপুরে একটা মাছ, রাতে একটা মাছ খেলে কি সারাদিনে প্রোটিন কমপ্লিট হবে নাকি তার সাথে ডাল দুটো করে খেতে হবে? ডালের পানি এগুলো তো হাই, এটা প্রোটিন, ভেজিটেবল প্রোটিন এটা, কিন্তু এটাও প্রোটিন। বিনস খেতে পারে, বিভিন্ন ধরনের বীজযুক্ত সবজি আছে আমাদের, তাছাড়া আলাদা করে বাদাম খেতে পারে, বাদাম ইজ গুড, বাদামটা খেতে পারে তারা। মানে সারাদিনে দুটো মাছ একটা ডিম খাওয়ার পরেও বাদাম খেতে হবে, ডাল খেতে হবে, সিমের বীজি বা বিনস খেতে হবে, এবং সেই সঙ্গে দুধ, টক দই খেতে পারে। এবং আপনি ভিটামিন ডি এর কথা বলছিলেন, ভিটামিন ডি এর জন্য কি খাবারের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো কিছুর দরকার আছে কিনা নাকি? এগুলোতে তো আছে, কিন্তু তাছাড়া সূর্যের আলো তো সবচেয়ে জরুরি। সূর্যের আলোতে আপনার সকাল 9টা থেকে দুপুর 3টার ভিতরে আপনাকে আধা ঘন্টা রোদ লাগাতে হবে। স্কিনে কাভার থাকলে তো স্কিনে রোদ যায় না, সেই জন্য এমন ভাবে লাগাতে হবে যাতে স্কিনের ভিতর দিয়ে ভেদ করে সেই ভিটামিন ডি। তারপরেও যদি কারো স্বল্পতা থাকে আমরা তাকে সাপ্লিমেন্ট হিসাবে দিয়ে থাকি ভিটামিন ডি। আজকাল অনেক ধরনের ট্যাবলেট ক্যাপসুল আছে যেগুলো ভিটামিন ডি যুক্ত। দুধ একটা ভিটামিন ডি এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে কেউ যদি সাপ্লিমেন্ট খায় তাহলে কি তার সূর্যের আলোতে না গেলেও চলবে? না, তারপরে সূর্যের আলোতে যেতে হবে, সূর্যের আলোতে অবশ্যই যাওয়া উচিত। আমাদের আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে, কিন্তু আবারও একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবার আমরা আলোচনায় ফিরবো। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন স্বাস্থ্য সংলাপ। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন স্বাস্থ্য সংলাপ। আমরা আজ কথা বলছি পিসিওএস, কারণ, চিকিৎসা ও করণীয় এই বিষয়ে। কথা বলতে আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ আছেন, অধ্যাপক ডাক্তার মুসাররাত সুলতানা। তিনি ভাইস প্রিন্সিপাল, ঢাকা মেডিকেল কলেজ এবং বিভাগীয় প্রধান, প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে আসলে এই যে হঠাৎ করে বাড়ছে, মানে বর্তমানে অবস্থাটা আসলে কি, যদি পার্সেন্টেজে ধরি তাহলে কত পার্সেন্ট নারী আসলে পিএমওএস এ ভুগছেন? ধন্যবাদ। আমাদের দেশে আসলে ওইভাবে কোনো ডাটা এখন পর্যন্ত স্পেসিফিক ডাটা নাই, কিছু তো হচ্ছে রিসার্চ আমাদের, এবং আমাদের কিন্তু অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির একটা সাব আছে আমাদের সোসাইটি, সেটা পিসিও সোসাইটি। আমরা কিন্তু এটা নিয়ে সচেতনতার মাস উদযাপন করি, যাতে সব মেয়েদের মধ্যে স্কুলে বিভিন্ন কলেজে এই প্রোগ্রাম করা হয়, গোল টেবিল বৈঠক করা হয় আমাদের সোসাইটির মাধ্যমে। তো যাতে সচেতনতা, এটা তো আসলে সচেতনতার একটা বিষয়, এইটা কিন্তু শুধু যে একটা রোগ তাও না, অনেকটা সব কিছু মিলিয়ে আর কি। তো এই জন্য আমরা এই উদ্যোগগুলো নিয়েছি আমাদের সোসাইটি থেকে। এবং বাংলাদেশে দেখা যাচ্ছে এখন আমি যেটা বলেছি যে 10 জন পেশেন্ট থাকলে তার মধ্যে 4জনই হচ্ছে পিসিওজে। মানে একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট গ্রুপ যদি ভাগ করি, তাদের মধ্যে তো বেশিরভাগই পিসিওস যারা আসে আমাদের গাইনোকোলজিস্টদের কাছে। আর যদি আমরা ইনফার্টিলিটি পেশেন্টদেরকে করি, ক্লাস করি, তাহলে পরে দেখা গেছে ওনাদের মধ্যে 50%ই পিসিওজের পেশেন্ট। 50%ই দেখা যাচ্ছে যে মাসিকের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না। আলটিমেটলি ইনভেস্টিগেট করে হিস্ট্রি থেকে ইনভেস্টিগেশন সব কিছু মিলিয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে যে তাদের পিসিওজের কারণে তাদের বন্ধ্যাত্ব। আর সেই বন্ধ্যাত্বগুলোর মধ্যে আবার বেশিরভাগেরই অল্প চিকিৎসাতেই কিন্তু, বা এই যে বলেছে ওজন কমানো, এইসব সাইকেলটা রেগুলার করে আনতে পারলে বা সাপ্লিমেন্টস দিয়ে অনেক সময় বা স্বল্প চিকিৎসাতেই তারা কিন্তু কনসিভ করে ফেলতে পারে, তাদের বন্ধ্যাত্বর চিকিৎসাটা খুব সহজে করে ফেলা যায়। কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে অনেক রেজিস্ট্যান্ট, তাদের ক্ষেত্রে অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসায় যেতে হয়। তখন বন্ধ্যাত্বের ক্ষেত্রে চিকিৎসা কি সেই একই রকম, যে ওজন কমাতে হবে, খাবার ঠিক করতে হবে? এটা তো ফার্স্ট লাইন সবার জন্যই এক, যে আপনাকে ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে, তারপর লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে আপনার স্ট্রেস, এই যে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে স্ট্রেস কিন্তু সাংঘাতিকভাবে এফেক্ট করে পিসিওস। তো এবং আমাদের জীবন তো এখন সবারই খুবই স্ট্রেসফুল, ঠিক না? আমাদের ক্যারিয়ার নিয়ে আমরা স্ট্রেসড, আমরা সব কিছু নিয়ে স্ট্রেস। সেই জন্য আপনি রাস্তাঘাটে বের হবেন, সেখানেও নানা ধরনের স্ট্রেস। সেই জন্য আমার মনে হয় যে স্ট্রেস আমাদেরকে কমাতে হবে। স্ট্রেস না কমাতে পারলে আরও অনেক রোগী হচ্ছে স্ট্রেস থেকে আপনার নন কমিউনিকেবল, তার মধ্যে পিসিওস একটা ইম্পর্টেন্ট। তো এই পিসিওস, এই জন্য আমি বলবো যে বন্ধ্যাত্ব হওয়া পর্যন্ত কেন যাব আমরা যেহেতু এটা প্রতিরোধযোগ্য একটা জিনিস, আমরা চেষ্টা করব যে এটা প্রতিরোধ করতে, ঠিক না? আমরা প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। আসলে প্রিভেনশন
আপনার তো তাহলে চিকিৎসার প্রয়োজন হচ্ছে না, আপনার ইকোনমিক সাইডটাও অনেকখানি বেঁচে যাচ্ছে। দেশ সরকার এবং ব্যক্তিগত জীবনেও আমরা কিন্তু তাহলে চিকিৎসার বার্ডেন থেকে বেঁচে যাব যদি খালি আমরা সুন্দর লাইফস্টাইল মেনটেন করতে পারি, ঠিক না? সেই জিনিসটাতে ফিরে আসতে হবে। তো আমরা চাই না যে একদম চিকিৎসা পর্যন্ত বা জটিল চিকিৎসায় যাওয়া লাগুক, তার আগেই যাতে আমরা, তো এই জন্য আমি মনে করি যে ফাস্টফুডকে অনেকাংশে নিরুৎসাহিত করা, এবং ফাস্টফুডের দোকান দেখবেন ভরে গেছে এখন, রাস্তার দুপাশে খালি ফাস্টফুডের দোকান, এবং স্বাভাবিক আপনাকে আকর্ষণ করবে ওই জিনিসগুলো, একবার খেলে মনে হবে বারবার খাই। কিন্তু এই জিনিসগুলো আমরা এখন, সেটাই সাইকোলজিক্যাল দরকার আমাদের, কাউন্সিলিং বাচ্চাদের স্পেশালি, যে এই খাওয়াগুলো তাহলে এটা কোথায় হবে, এটা ফ্যামিলিতে হবে, এটা স্কুলে হতে পারে, যে না এই খাওয়াগুলো খাওয়া যাবে না। আমি তো দেখি প্রায় যে সকালে ভোরে আমি যখন অফিস যাই দেখি যে 7টার সময় ফাস্টফুডের দোকানগুলো স্পেশালি খোলা রাখা হয়েছে। কেন? যে বাচ্চাদের টিফিন নিবে, বাবা মারা টিফিন নিয়ে যাচ্ছে ওই স্কুল থেকে, স্কুলে যাওয়ার পথে। আমরা বাবা মারাও যদি একটু কষ্ট করে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে টিফিন দিতে পারি, বা স্কুলে যদি টিফিনের ভালো ব্যবস্থা করতে পারে, তাহলে কিন্তু এই জিনিসটা আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারি। এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা, শুধু যে আপনার বন্ধ্যাত্ব হচ্ছে তা না, এখান থেকে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে, মানে আমাদের হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে আলটিমেটলি। আমাদের ডায়াবেটিস, যেটা এখন মহামারীর মতো বাংলাদেশে, ডায়াবেটিস প্রতিটা ঘরে ঘরে, সেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছে ছোট বয়স থেকে। ইভেন আর্লি প্রেগনেন্সিতে যখন আমরা অল্প বয়সে একটা মেয়েকে স্ক্রিনিং করি ডায়াবেটিসের জন্য, দেখা যাচ্ছে সে ডায়াবেটিক, হ্যাঁ, তার পিসিও ছিল, থাকুক বা না থাকুক ডায়াবেটিক। ডায়াবেটিসকেও তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো সব কিছু মিলিয়েই আমাদের এই আসলে পিসিও যদি আমরা প্রতিরোধ করতে পারি, আমরা কিন্তু আরো অনেকগুলা ডিজিজ থেকে মানুষকে রক্ষা করতে পারবো। আরেকটি বিষয়, বাচ্চাদের কথা বলছিলেন, তাহলে বাসায় আবার অনেকে বাসা থেকে খাবার তৈরি করে, কিন্তু দেখা যায় পাউরুটি দোকান থেকে কিনে বাসায় একটা কিছু বানিয়ে দিয়ে দিল, বা নুডলস কিনে দিয়ে দিল, সেগুলো দেওয়া যাবে কিনা? না, সেগুলো আমরা যে স্বাভাবিক আমাদের বাঙালি যে খাওয়া, সেগুলোর মধ্যে থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, রুটি সবজি, হ্যাঁ, রুটি সবজি বা ডিম দিল একটা, ঠিক না, বা একটা এক এক ভাবে। কিন্তু এই যে ফ্রাই, এই ভাজা পোড়াগুলোও কিন্তু অনেক ক্ষতিকর। তারপরে আপনার এই যে মেয়োনিজ, মাখন, এগুলা বেশি এভাবে দেওয়া যাবে না। সবজি খাওয়ানোর অভ্যাস করতে হবে বাচ্চাদের, বিভিন্ন ধরনের প্রিপারেশন করে। ঠিক আছে। আপনি বলছিলেন যে শিক্ষাক্রমের মধ্যে পিসিওএস এর সম্পর্কে যেন দেয়া হয়, এটা কোন ক্লাসে দিলে ভালো হয় আর কতটা ডিটেইল দিলে ভালো হয়? আমাদের দেশে আছে, আমাদের কারিকুলাম, ন্যাশনাল কারিকুলামে ক্লাস 9-এ বা 8-এ 9-এ আমি দেখেছি ওদের গারস্থ ওইরকম একটা সাবজেক্টে আছে, হোম ইকোনমিক্স যেটা আর কি, সেখানে কিন্তু এই সম্পর্কে বলা, পিসিও না, অন্যান্য অনেক কিছু সম্পর্কে আছে, সেখানে এটা ইনক্লুড করতে পারে। যে এটা তো আসলে খাদ্যাভ্যাসের সাথে জড়িত যেহেতু, হ্যাঁ, তো হেলথ হোম ইকোনমিক্স, এখানে তো আসলে খাদ্যের এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকে, সেখানে এটা ইনক্লুড করলে আমি মনে করি কারিকুলামে, তাহলে শুধু যে তাদের গাইনোকোলজিক্যাল প্রবলেম তা না, আমি তো বললাম বারবার, যেটা থেকে আলটিমেটলি এন্ডোক্রাইন অনেক ধরনের প্রবলেম হয়ে যাচ্ছে, থাইরয়েডের সমস্যা হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, যেগুলো কিনা সারা জীবন চিকিৎসায় থাকতে হবে। তাহলে কত বড় একটা ইকোনমিক বার্ডেন টু দ্য কান্ট্রি, টু দ্য গভর্নমেন্ট, ঠিক না? আমাদের সরকারের উপরে বিরাট বড় বার্ডেন হবে। এই জন্যই তো আমরা চাচ্ছি এখন নন কমিউনিকেবল ডিজিজ বলে এগুলাকে, এগুলা প্রতিরোধ করতে হলে, এগুলা থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু পিসিওকেও সমান গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করা উচিত। নিশ্চয়ই। আপনি এর আগে আমাদেরকে বলেছিলেন যে ওভারিয়ান ক্যান্সারের একটা সম্ভাবনা দীর্ঘমেয়াদী এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, জরায়ুর ভিতরে ক্যান্সার হতে পারে। আর ব্রেস্ট ক্যান্সারের সাথে সরাসরি কি কোনো সম্পর্ক আছে? আপনি বলেছিলেন ওজনের সাথে সম্পর্ক আছে, ওজনের সাথে সম্পর্ক, এবং পিএমওএস এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা? এস্ট্রোজেন লেভেল হাই থাকে, তো ওজন বেশি থাকলে তাদের দীর্ঘমেয়াদে এস্ট্রোজেন লেভেল হাই থাকলেও কিন্তু ওবেসিটিও একটা ব্রেস্ট ক্যান্সারের কারণ। হ্যাঁ, ফ্যামিলিয়াল ছাড়াও এটা কারণেও হতে পারে। সেই জন্য মানে পিএমএস কি কারণ কিনা ব্রেস্ট ক্যান্সারের? ইনডাইরেক্টলি এটা কারণ। যে তার মানে যদি আমরা একদম সুন্দর একটি জীবন যাপন করতে পারি, পিএমএস থেকে আমরা মুক্তি পেতে পারি। এটাই আসলে আপনি এতক্ষণ যা বললেন, সাইকেলটা প্রতি মাসে যাতে হয়, কারণ সাইকেলটা যাতে না হয় তাহলেই তো তখনই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে, ঠিক না? সাইকেলটা রেগুলার হওয়ানোর জন্যই তাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। অন্য কোনো দিন নিশ্চয়ই আরো বিস্তারিত আমরা আলাপ করতে পারবো। ধন্যবাদ আপনাকে অন্তরা, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের এবং নিউজ 24-কে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এবং কিছু বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা ছিলেন এতক্ষণ নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন পিএমওএস সম্পর্কে, যেটি আসলে নতুন নাম এখন, পিএমওএস সম্পর্কে নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং নিজেদের জীবন যাপন
জীবনযাপনকে আরো ভালো করার মাধ্যমে আমাদের জীবনের নানা ধরনের সমস্যার সমাধান খুঁজবো আমরা, সেটাই আসলে আমাদের এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। এবং স্বাস্থ্য সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে সকল কিছু নিয়েই আমরা আসলে ধীরে ধীরে আলোচনা করব, সেটি আমাদের সকলের প্রত্যাশা। নিশ্চয়ই আপনাদেরকে আমরা সাথে পাবো সব পর্বেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করছি।